আমাদের নেক্সট এক্সাম্পল যেটা বলেছে, আমি গোটাটা লিখিনি, যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে লেট জি কম্পোজ এ গ্রুপ, দেন প্রুভ দ্যাট জেড জি ইজ এ সাবগ্রুপ অফ সি এ, যেখানে জেড জি মানে বলে দিয়েছে সেন্টার অফ এ গ্রুপ জি অ্যান্ড সি এ মিনস সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এ। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, যে জেড জি ইজ এ সাবগ্রুপ অফ সি এ। তো দেখো, জেড জি অলরেডি একটা গ্রুপ, সি এ অলরেডি একটা গ্রুপ, আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। এবার বলেছে এইটা ওর সাবগ্রুপ দেখাতে, তাই তো? তার মানে আমাকে দেখাতে কি হবে, এইটা ওর জাস্ট সাবসেট, এটা দেখালেই আমাদের প্রমাণ হয়ে যাবে যে জেড জি ইজ এ সাব গ্রুপ অফ সি এ। আমি আবার রিপিট করছি, জেড জি অলরেডি গ্রুপ আমি দেখিয়ে ফেলেছি, সি এ অলরেডি একটা গ্রুপ আমি দেখিয়ে ফেলেছি। এবার যদি আমি যদি দেখাতে পারি যে দিস ইজ এ সাবসেট অফ দিস, তাহলে দিস ইজ এ সাবগ্রুপ অফ দিস, এটা প্রমাণিত হবে। তাহলে তার জন্য আমাদের যেমন আমাদের হয় এ ইজ এ সাবসেট অফ বি, দেখাতে গেলে কি করতে হয়, এ থেকে একটা এলিমেন্ট এক্স নিতে হয়, দেখাতে হয় সেই এক্সটা বিতে আছে। এটাই আমাদের সাবসেট দেখাবার নিয়ম। তাহলে আমরা এখানেও তাই করব। সো লেট এক্স বিলংস টু জেড জি। তাহলে এক্স বিলংস টু যদি জেড জি হয়, দেন আচ্ছা, আমি আমি তোমাদের বোঝানোর জন্য জেড জি এর ডেফিনেশন একবার লিখে রাখছি। জেড জি মানে জি এরই সব এলিমেন্ট যারা কি জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে, যারা জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করে, এটা জেড জি। আর সি এ মানে হচ্ছে সেগুলোও জি এরই এলিমেন্ট, কিন্তু শুধুমাত্র এর সাথে যে কমিউট করে। তাহলে এখানটায় থাকতে গেলে শুধু এ এলিমেন্টের সাথে কমিট করলেই হবে, জেড জি এ থাকতে গেলে জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিট করতে হবে, ঠিক আছে? তাহলে লেট যে এক্স বিলংস টু জেড জি, দেন তাহলে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এক্স কম্পোজ জি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এক্স ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি। এটা আমরা পাবো। আচ্ছা, এইবারে দেখো, এই জি মানে এক্স কার সাথে কমিট করছে, এই জি বলে ওই ক্যাপিটাল জি এরই সমস্ত এলিমেন্টের সাথে কমিট করছে। মানে আমি বলতে চাইছি এক্স কার সাথে কমিট করছে, ক্যাপিটাল জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিট করছে। সে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এও একটা পড়ে, কারণ সেন্ট্রালাইজেশন অফ অ্যান এলিমেন্ট, এখানে এ বিলংস টু জি, এটা জি থেকে নেওয়া হয়। তাহলে এখানটায় যেটা আমি বলতে চাইছি, যে এক্স যেহেতু জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিট করছে, তাহলে সে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট এ পড়ে যাচ্ছে, তার মানে এর সাথেও কমিট করবে। তাহলে দিস ইমপ্লাইজ এক্স কম্পোজ এ ইজ ইকুয়ালস টু এ কম্পোজ এক্স ফর সাম জি ইজ ইকুয়ালস টু এ। কারণ এই জি তো প্রত্যেকটা, এই স্মল জি তো হচ্ছে জি এর প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকের মধ্যে এ একটা সার্টেন এলিমেন্ট, প্রত্যেকের মধ্যে এ পড়ে যাচ্ছে। দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু সি অফ এ, সো জেড জি ইজ এ সাবসেট অফ সি অফ এ। দিস প্রুভস দ্যাট জেড জি ইজ এ সাবগ্রুপ অফ সি অফ এ। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে আমাদের কি বোঝা যাচ্ছে, যে সি এর মধ্যে জেড জি এর থেকে সি এর মধ্যে বেশি এলিমেন্ট আছে। মানে আমি প্রমাণটা শেষ হয়ে গেছে, আমি ওর সাথে এক্সট্রা কিছু অ্যাডিশন যোগ করছি, যে এটা সাবসেট মানে কি জেড জি এর থেকে সি এতে বেশি এলিমেন্ট আছে। কেন বেশি এলিমেন্ট আছে? সি এতে থাকতে গেলে কি করতে হয়, শুধু এ এই এলিমেন্টের সাথে কমিট করলেই হয়, কিন্তু জেড জিতে থাকতে গেলে জেড এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিট করতে হয়, তার মধ্যে এ আবার একটা আছে। এখানটা শুধু এর সাথে কমিট করলে হয়, আর এখানে শুধু এ নয়, এর সাথে তো করতেই হবে, প্লাস জি এর বাকি অন্যান্য যা এলিমেন্ট আছে তাদের প্রত্যেকের সাথেই কমিট করতে হবে। তাহলে এখানটায় থাকতে গেলে রেস্ট্রিকশন বেশি, এখানে কম রেস্ট্রিকশন, একজনের সাথে কমিট করলেই হয়। এখানে জি এর প্রত্যেকটার সাথে কমিট করতে হবে। তাহলে অবভিয়াসলি যেখানে রেস্ট্রিকশন কম সেখানে এলিমেন্টও কম, যেখানে যেখানে সরি ভুল বললাম, যেখানে রেস্ট্রিকশন কম সেখানে এলিমেন্ট বেশি, আর যেখানে রেস্ট্রিকশন বেশি সেখানে এলিমেন্ট কম, রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তো বেশি। ঠিক আছে? একদম ছোট্ট প্রমাণ। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি এরপরের এক্সারসাইজে। তো নেক্সট প্রবলেমটা আমাদের বলেছে যে লেট জি ইজ এ গ্রুপ অ্যান্ড এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। মানে জি একটা গ্রুপ বলে দিয়েছে, এইচ তার সাবগ্রুপ এটাও বলে দিয়েছে।
এবার কি বলেছে, জি বি এ ফিক্সড এলিমেন্ট অফ জি। তাহলে এই স্মল জিটা হচ্ছে জি এর একটা ফিক্সড এলিমেন্ট, মানে জি থেকে আমি একটা যে এলিমেন্ট 10 নিয়ে নিলাম, সেই 10টা কিন্তু থ্রু আউট প্রবলেম আর চেঞ্জ করা যাবে না। মানে জি হচ্ছে একটা ফিক্সড এলিমেন্ট, এমন নয় যে এখানটায় যেমন দেখো ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি, তার মানে জি এর প্রত্যেকটা এলিমেন্টকে এখানে বোঝানো হয়েছে। ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি মানে জি এর এলিমেন্ট, জি এর মধ্যে 10 যদি থাকে, তাহলে ধরো এরকম আছে জি এর মধ্যে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাদের প্রত্যেককেই এই স্মল জি রিপ্রেজেন্ট করছে, প্রত্যেককেই। কিন্তু এখানটায় কি, জিকে ফিক্সড করে দিয়েছে ফর সাম ফিক্সড এলিমেন্ট ইন জি। তার মানে যদি 10 একবার নিয়ে নিই এই স্মল জি এর ভ্যালু, তাহলে সেটাই ফিক্সড থেকে গেল। ঠিক আছে, দিয়ে বলেছে প্রুভ দ্যাট জি এইচ জি ইনভার্স ইজ ইকুয়ালস টু জি এইচ জি ইনভার্স সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ, এই যে সাবগ্রুপ অফ জি। তাহলে এইটাকে আমাকে জি এর সাবগ্রুপ দেখাতে বলেছে। তো এইটা কেমন করে তৈরি হয়েছে, এটা তো ফিক্সড। তাহলে এটাকে যদি আমি একটু এক্সাম্পল হিসাবে লিখতে চাই, ফর অ্যান এক্সাম্পল, আমি কিন্তু এখনো প্রুফ শুরু করিনি। ধরে নিচ্ছি আমি এইচ এর মধ্যে 3টে এলিমেন্ট আছে, A1, A2, A3। তাহলে এটার মধ্যে কে কে আছে, জি এইচ জি ইনভার্সের মধ্যে কারা কারা আছে, এইচ থেকে এলিমেন্ট নেবো, দিয়ে তার আগে পিছে জি আর জি ইনভার্স গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এইচ থেকে A1 এলিমেন্ট নিলাম, তাহলে জি A1 জি ইনভার্স আছে, জি A2 জি ইনভার্স আছে, জি A3 জি ইনভার্স আছে। যদি 3টে থাকে, এই জি এই জি ইনভার্সেও এগুলোই আছে। বোঝা গেল? এটা হচ্ছে সেই সেট যে বলেছে এটা সাবগ্রুপ প্রমাণ করতে। তারপরে পরের পার্টটা আর একটা অন্য প্রমাণ দিয়েছে, তো আমরা ফার্স্ট পার্টটুকু আগে করে দেখি। তাহলে সাবগ্রুপ প্রমাণ করতে গেলে আমাদের যা নিয়ম, যে লেট দুটো এলিমেন্ট ধরে নিই, যে x1 x2 বিলংস টু জি এইচ জি ইনভার্স। আচ্ছা দেখো এখানটা আরেকটা জিনিস বলে দিই, এইটা আর এইটা কিন্তু সেম নয়, এটা একটা সেট। এইচ যেহেতু সেট, তাহলে জি এইচ জি ইনভার্স এটা একটা সেট, কিন্তু এটা সেটের একটা এলিমেন্ট, তাহলে এটাও এলিমেন্ট, এটাও এলিমেন্ট, এটাও এলিমেন্ট, তাহলে এটা একটা এলিমেন্ট। কার এলিমেন্ট, এই সেটের। এটা সেট কি করে বুঝবো, এটা এলিমেন্ট এটা এলিমেন্ট, কিন্তু এটা তো সেট। ঠিক আছে, তাহলে লেট x1 x2 বিলংস টু জি এইচ জি ইনভার্স। সো x1 মানে সাম জি এইচ ওয়ান জি ইনভার্স, আর x2 মানে সাম জি এইচ টু জি ইনভার্স ফর h1 h2 বিলংস টু h। দেখো এখানকার এলিমেন্টগুলো তো এরকমই দেখতে হবে, তার একটাকে x1 ধরেছি, একটাকে x2 ধরেছি। এবার আমি ওদের কম্পোজ করে দিই। নাও x1 কম্পোজ x2। দেখো এখানটায় জি এর সাথে কোনো কম্পোজিশন দেয়নি, প্লেন জি লিখেছে। যদি এখানটায় লিখতো জি কম্পোজ, তাহলে আমরা এখানটা লিখতাম x1 কম্পোজ x2। ওখানে কম্পোজিশন কিছু দেয়নি, তাহলে আমরাও প্লেন x1 x2 লিখে দেবো। ঠিক আছে, দিস ইকুয়ালস টু জি এইচ জি ইনভার্স, সরি জি এইচ ওয়ান জি ইনভার্স, জি এইচ টু জি ইনভার্স। যে এই জি ইনভার্স আর জি একসাথে নিলে আইডেন্টিটি হয়ে যাবে, তাহলে জি এইচ ওয়ান ই এইচ টু জি ইনভার্স। এবার এইটা তুমি এর সাথে গুণ করো আর এর সাথেই গুণ করো, আলটিমেটলি ওটা সরে যাবে। তাহলে জি এইচ ওয়ান এইচ টু অফ জি ইনভার্স। তাহলে এইচ ওয়ান এইচ টু যদি ক্যাপিটাল এইচে থাকে, তাহলে ওদের কম্পোজিশনটাও ক্যাপিটাল এইচে থাকবে। কেন, কারণ এইচ ইজ এ সাবগ্রুপ, আমার কোশ্চেনে বলা আছে। তাহলে জি এইচ থ্রি জি ইনভার্স, দিস বিলংস টু জি এইচ জি ইনভার্স। কেন, সিন্স এইচ থ্রি মানে যেটা অ্যাকচুয়ালি এইচ ওয়ান এইচ টু বিলংস টু এইচ ফর এইচ বিইং এ সাবগ্রুপ। ব্র্যাকেটে লিখে দিলে খুব ভালো হয়। তাহলে দুটো এলিমেন্ট নিলাম, তাদের কম্পোজিশনটাও ওই গ্রুপে আছে, সেটা মানে ওই সেটে আছে সেটা দেখিয়ে দিলাম। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হলো, এবার কি, এলিমেন্ট থাকলে তার ইনভার্স থাকতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া, তাহলে লেট এক্স ওয়ান বিলংস টু জি এইচ জি ইনভার্স, দেন এক্স ওয়ান মানে কি লিখবো, জি এইচ ওয়ান জি ইনভার্স। আচ্ছা, ফর সাম, আচ্ছা এখানটা এইচ দি এইচ ওয়ান বিলংস টু ক্যাপিটাল এইচ। এবার আমি ইনভার্স করে দিই। নাও
x1 ইনভার্স মানে জি এইচ ওয়ান জি ইনভার্সের ইনভার্স, ইনভার্স করলে উল্টে উল্টে যায়, তাহলে জি ইনভার্স তার ইনভার্সটা প্রথমে চলে আসবে, যে জি হয়ে আসবে, তারপরে এইচ ওয়ানের ইনভার্স, তারপরে জি এর ইনভার্স। ঠিক আছে, এবার এক্স ওয়ান ইনভার্স সেটা এইচে থাকতে গেলে এলিমেন্টটা কেমন দেখতে আসতে হবে, এইরকম দেখতে আসতে হবে, এরকম টাইপের দেখতে আসতে হবে, মানে এই যে জি এইচ জি ইনভার্স এরকম টাইপের দেখতে আসতে হবে। তাহলে এখানটায় জি জি ইনভার্স আছে, এইখানটায় ইনভার্স আকারে চলে এসছে, তাহলে এটাকে কি করা যায়, এটা জি এইচ ফোর জি ইনভার্স যদি আমি লিখি, ফর এইচ ফোর ইজ ইকুয়ালস টু এইচ ওয়ান ইনভার্স, তাহলে সেটা এইচে থাকতে হবে, মানে থাকলে তবে বলতে পারবো এক্স ওয়ান ইনভার্সটাও তাই আছে, কারণ ফরম্যাট কি, জি ক্যাপিটাল এইচ জি ইনভার্সে থাকার ফরম্যাট হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এইচের একটা এলিমেন্ট ইন্টু জি ইনভার্স। তাহলে এইটাকে যদি আমি এইচ ফোর ধরি, এইচ ফোরটা এইচে থাকতে হবে, তবে আমি বলতে পারবো দিস বিলংস টু জি এইচ জি ইনভার্স, এটা আমার টার্গেট। তাহলে এটা আছে কি না কী করে বুঝবো, এইচ ওয়ানটা যদি ক্যাপিটাল এইচে থাকে তাহলে এইচ ওয়ান ইনভার্সটাও ক্যাপিটাল এইচে থাকবে, কারণ ক্যাপিটাল এইচ ইজ এ সাবগ্রুপ, তাহলে দিস বিলংস টু এইচ, দিস, তাহলে এটাও বিলংস হয়ে গেল, কেন, ফর এইচ ফোর ইজ ইকুয়ালস টু এইচ ওয়ান ইনভার্স বিলংস টু ক্যাপিটাল এইচ, এই কারণে ওটা থাকতে পারলো। তাহলে দুটোর কম্পোজিশনও আছে, আবার ইনভার্সও আছে, তাহলে সো জি এইচ জি ইনভার্স ইজ এ সাবগ্রুপ। ক্লিয়ার? এবার আমি চলে আসছি এর এই কোশ্চেনের সেকেন্ড পার্টটা, ইফ এইচ ইজ এ ইফ এইচ ইজ ফাইনাইট দেন প্রুভ দ্যাট অর্ডার অফ জি এইচ জি ইনভার্স ইজ ইকুয়ালস টু অর্ডার অফ এইচ। অর্ডার মানে এটা একটা যেহেতু সেট, তাহলে এর মধ্যে কিছু সংখ্যক এলিমেন্ট থাকবে, তার সংখ্যা যেটা সেটাকে অর্ডার বলা হয়। তাহলে বলছে এইচ এর অর্ডার আর এই সেটটার অর্ডার সেম হবে, অবভিয়াসলি তাই হবে, এইচে যদি তিনটে এলিমেন্ট থাকে, একটু আগে দেখলাম এর মধ্যেও তিনটে এলিমেন্ট আছে, তাই সেটা আমাদের দেখাতে বলেছে, প্রুফ করতে বলেছে। তাহলে দুটো সেটের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে, আমরা কি করে দেখাবো, আমরা আগেও দেখেছি যে দুটো সেটের মধ্যে ইনজেক্টিভ একটা ইনজেক্টিভ আর মানে বাইজেক্টিভ ম্যাপিং একটা ডিফাইন করতে হয়। ধরো সাপোজ এ একটা সেট, বি একটা সেট, আমি দেখাতে চাইছি এ আর বি এর মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এদের মধ্যে আমি একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন যদি করতে পারি, তাহলে বলবো যে এদের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে। কেন, বাইজেক্টিভ মানে হচ্ছে ইনজেক্টিভ, যেটা আমরা ওয়ান টু ওয়ান বলি, আর সাবজেক্টিভ, যেটা আমরা অন টু বলি। তো ধরে নিচ্ছি আমরা এর কাছে তিনটে এলিমেন্ট আছে, বি এর কাছেও তিনটে এলিমেন্ট আছে, আমি উল্টো দিক থেকে দেখাতে চাইছি। তাহলে যেহেতু আমি যে ম্যাপিংটা ডিফাইন করেছি, ধরে নিচ্ছি সেটা বাইজেক্টিভ হয়েছে, ধরে নিচ্ছি, তাহলে ঘটনাটা কি ঘটবে, ফাংশনটা বাইজেক্টিভ মানে ইনজেক্টিভও হবে সাবজেক্টিভও হবে। ইনজেক্টিভ হলে কি হবে, এখানকার যে এলিমেন্ট তার ইমেজ আলাদা আলাদা হবে, একই এলিমেন্টের দুটো ইমেজ থাকবে না, সে হতে পারে এটার ইমেজ ওইটা, এটার ইমেজ এটা, সেটা হতেই পারে, আমি যেরকম এটা ঠিক এটার পরেই দিয়েছি এমন নাও হতে পারে, এটার ইমেজ ওটা হয়েছে, এটার ইমেজ এটা হয়েছে, কিন্তু একটা এলিমেন্টের একটাই ইমেজ থাকবে, সেটাকে বলে ইনজেক্টিভ। আর সাবজেক্টিভ মানে কি, বি এর প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, প্রি ইমেজ মানে এফ অফ টু ইজ ইকুয়ালস টু যদি 10 হয়, তাহলে 10-এর প্রি ইমেজ হচ্ছে 2, 2-এর ইমেজ হচ্ছে 10, 10-এর প্রি ইমেজ, প্রি কেন বলছে, ঘুরিয়ে আগে আসছি তাই প্রি ইমেজ। তাহলে ইনজেক্টিভ তো ওটা গেল, আর সাবজেক্টিভ কাকে বলবো, বি এর প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে এতে। তাহলে ধরো এখানটা একটা এলিমেন্ট আছে, তাহলে এর প্রি ইমেজ থাকতে হবে, তা ধরো এখানটা 4টে আছে আর এখানটা 3টে আছে, তাহলে এর প্রি ইমেজ থাকতে গেলে এর প্রি ইমেজ হয় এটা হতে হবে, না হলে এটা হতে হবে, নাহলে এটা কাউকে না কাউকে হতেই হবে। তো ধরে নিচ্ছি এটা হয়েছে তর্কের খাতিরে, তাহলে যদি এটার প্রি ইমেজ এটা হয়, তাহলে এই এলিমেন্টের আবার দুটো ইমেজ হয়ে যাচ্ছে। এবার এই দিক থেকে এই দিকে আসছে, ঠিক আছে, এর প্রি ইমেজ এটা হলো, কিন্তু এই দিক থেকে যখন এই দিকে যাবো, এই এলিমেন্টটার দুটো ইমেজ হয়ে যাচ্ছে, তাহলে ইনজেক্টিভ তো হলো না। তাহলে ইনজেক্টিভ হতে গেলে এই এলিমেন্টটা যদি থাকে, এর প্রি ইমেজ এখানটায় আলাদা একটা এলিমেন্ট থাকতে হবে। যদি ইনজেক্টিভ হওয়ার পর সাবজেক্টিভ হয়, তাহলে এই এলিমেন্টের আলাদা একটা ইমেজ প্রি ইমেজ এখানে থাকতে হবে। যদি শুধু সাবজেক্টিভ হতো, তাহলে এটার প্রি ইমেজ এটা হতেই পারতো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু তার আগে অলরেডি ইনজেক্টিভ হয়ে আছে,
তাহলে এর প্রিমের জন্য আলাদা একটা এলিমেন্ট লাগবে। তাহলে দেখো যদি ফাংশনটা বাইজেক্টিভ হয় তাহলে এখানটায় 4টে, এখানেও 4টে আসছে। সেই জন্য দুটো সেটের মধ্যে যদি আমাদের সেটের মধ্যে যদি নাম্বার অফ এলিমেন্ট সেম আছে কিনা দেখাতে বলে, বা তাদের অর্ডার সেম আছে কিনা দেখাতে বলে, বা তাদের কার্ডিনালিটি সেম আছে কিনা দেখাতে বলে। কার্ডিনালিটি মানে হচ্ছে ওই সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে বলা হয় ওই সেটের কার্ডিনালিটি। ঠিক আছে? তাহলে কার্ডিনালিটি সেম আছে কিনা যদি দেখতে বলে তাহলে দুটো সেটের মধ্যে আমি একটা ম্যাপিং ডিফাইন করে দেবো, যে ম্যাপিংটা বাইজেক্টিভ হবে। তাহলে ওদের মধ্যে যদি ডিফাইন করতে পারি এরকম ম্যাপিং, তাহলে ওই দুজনের অর্ডার সেম সেটা আমরা বলে দেবো। ঠিক আছে? তো দেখি ম্যাপিংটা কেমন করে ডিফাইন করা যায়। তো let us consider a mapping f from H to GH G inverse such that f of H is equals to GH G inverse. আমি এরকম, আমাকে কি বলেছে, অর্ডার অফ H অ্যান্ড অর্ডার অফ GH G ইনভার্স এদের এটা সমান, এটা ইকোয়াস টু এটা প্রমাণ করবো, এটা ইকোয়াস টু এটা প্রমাণ করবো, মানে দুটো এলিমেন্ট সংখ্যা সমান সেটা দেখাতে বলেছে অর্ডার মানে। তাহলে আমি এই সেট থেকে ওই সেটের উপরে একটা ম্যাপিং ডিফাইন করছি যেটা এইভাবে দেওয়া আছে। যেমন ধরো এরকম দেওয়া থাকে না, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু, এরকম ধরা হলো এফ আর টু আর সাচ দ্যাট এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু। তাহলে বা এ টু বি, আর টু আর না লিখে এ টু বি, তাহলে এখানে এ মানে হচ্ছে এইচ, বি মানে হচ্ছে এটা। আর ফাংশনটা কেমন করে ডিফাইন করা আছে এরকমভাবে। আমাকে এবার দেখাতে হবে এটা ইনজেক্টিভও হবে অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভও হবে। লেট, তাহলে ইনজেক্টিভ দেখানোর ইয়ে কি, এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স টু, এখান থেকে যদি আমি দেখাতে পারি এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু তাহলে ফাংশনটা ইনজেক্টিভ হয়। তাহলে আমি এইখান থেকে দুটো এলিমেন্ট ধরে নিই, মানে এই সেট থেকে দুটো এলিমেন্ট ধরে নিই। লেট এক্স ওয়ান এক্স টু বিলংস টু এইচ such that f of x1 is equals to f of x2. This implies g x1 g inverse is equals to g x2 g inverse। এটা h1 h2 ধরলেই মানে ভালো হতো, মানে লেখাটা সুবিধা হতো, x1 x2 লিখলেও হবে। দিস ইমপ্লাইজ, আমি এবার লেফট ক্যান্সেলেশন যদি করি এই জি কেটে যাবে, রাইট ক্যান্সেলেশন যদি করি এই জি ইনভার্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু, ব্র্যাকেটে কি লিখবো, বাই ইউজিং ক্যান্সেলেশন ল। তাহলে এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স টু হয়ে গেল। তাহলে আমরা ফাংশনটাকে কি বলবো, সো এফ ইজ ইনজেক্টিভ। ঠিক আছে? সাবজেক্টিভ কী করে দেখাবো, এই দিক থেকে একটা এলিমেন্ট নেব, দেখবো তার প্রি ইমেজ এখানটায় আছে। ঠিক আছে? আচ্ছা, তো লেট জি কিছু একটা এইচ থ্রি জি ইনভার্স বিলংস টু এইচ, দেন এফ অফ এইচ থ্রি ইজ সরি জি, এটা বিলংস টু জি এইচ জি ইনভার্স, দেন জি এইচ থ্রি মানে এইটা আসবে জি এইচ থ্রি জি ইনভার্স। এটা যদি এদিকের একটা এলিমেন্ট হয় তাহলে এইদিকে কি এইচ থ্রি লাগবে, যাতে আমি যেভাবে ডিফাইন করছি যাতে এফ অফ এইচ থ্রি মানে জি এইচ থ্রি জি ইনভার্স হোয়ার এইচ থ্রি বিলংস টু এইচ। তাহলে এই এলিমেন্টের প্রি ইমেজ কি হলো, এইচ। এই এলিমেন্টটা যদি এক্সিস্ট করে তার মানে এইচ থ্রি তার নিশ্চয়ই এইচে আছে। যদি এইচ থ্রিটাই এইচে না থাকে তাহলে এই এলিমেন্টটাই এক্সিস্ট করতো না, কারণ এটা জি এইচ থ্রি জি ইনভার্সের কম্বিনেশন। তাহলে লিখবো কি, লেট জি এইচ থ্রি জি ইনভার্স বিলংস টু জি এইচ জি ইনভার্স, দেন এফ অফ এইচ থ্রি ইজ ইকুয়ালস টু এটা হোয়ার এইচ থ্রি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ। সো এইচ থ্রি ইজ দ্য প্রি ইমেজ অফ GH3 G inverse. This proves that F is surjective, hence order of this is equals to order of this. বুঝা গেল? আশা করি পারবে। এরপর দেখি আমরা আমাদের নেক্সট প্রবলেম কি আছে। তো নেক্সট কোশ্চেনটা এরকম বলেছে, লেট জি ইজ এ গ্রুপ অ্যান্ড এইচ জি কম্পোজ ইজ এ গ্রুপ অ্যান্ড এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজ। মানে এইচটা জি এর সাবগ্রুপ বলে দিয়েছে, এখানটা দেখো কম্পোজ উল্লেখ করে দিয়েছে। তাহলে আমরা যখনই লিখবো এক্স কম্পোজ ওয়াই এরম লিখবো, এক্স ওয়াই এরম লিখবো না, যেহেতু কম্পোজটা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, লেট
G, let xy belongs to G and a relation rho is defined on G by x rho y, এটা হবে if and only if x compose y inverse belongs to H। ঠিক আছে, তাহলে রো রিলেশনটা কেমন, যে এক্স ওয়াই দুটো এলিমেন্ট নিলাম জি থেকে, ঠিক আছে, দিয়ে তাদের মধ্যে রিলেশন থাকবে, জি এর এই দুটো এলিমেন্টের মধ্যে রিলেশন থাকবে যদি এক্স কম্পোজ ওয়াই ইনভার্স বিলংস টু এইচ হয়। এইচ মানে কি, জি এর একটা সাবগ্রুপ, ঠিক আছে। তাহলে বলেছে প্রুভ দ্যাট রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জি। তাহলে জি এর উপরে ওই রিলেশনটা ইকুইভ্যালেন্স দেখাতে বলেছে। তাহলে ইকুইভ্যালেন্স দেখানোর জন্য আমাদের কি করতে হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজেটিভ। রো এই তিনটে প্রপার্টিকে স্যাটিসফাই করবে, এটা দেখাতে পারলে আমরা বলতে পারবো যে রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে শুরু করি ইকুইভ্যালেন্সের জন্য, যে নাও লেট এক্স বিলংস টু জি। এবার আমাকে যদি এক্স রো এক্স, আমাকে তো এটা মানে রিফ্লেক্সিভ হয়, এটা যদি হয় তবে, তাহলে এইটা দেখাতে যদি হয় তাহলে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, এক্স কম্পোজ এক্স ইনভার্স, এক্স কম্পোজ এক্স ইনভার্স বিলংস টু এইচ, এটা দেখাতে হবে, তাই না? দ্যাট মিনস এটা মানে কি ই বিলংস টু এইচ, তাই দেখাতে হবে। তাহলে নাও এক্স বিলংস টু জি, দেন এক্স কম্পোজ এক্স ইনভার্স, যেটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি, দিস বিলংস টু এইচ। কেন? বিকজ এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ। প্রত্যেক সাবগ্রুপের মধ্যে একটা করে আইডেন্টিটি এলিমেন্ট থাকে। তাহলে এইটা যেহেতু হোল্ড করেছে এক্স কম্পোজ এক্স ইনভার্স বিলংস টু এইচ, সো এক্স রো এক্স হোল্ডস বা এক্স রো এক্স ইজ ট্রু, তাই লিখে দেবো আমরা। এটা গেল এক নম্বর রিফ্লেক্সিভ। তারপরে সিমেট্রিক। সিমেট্রিক মানে কি, এক্স রো ওয়াই যদি ধরে নিই তাহলে দেখাবো ওয়াই রো এক্সও হচ্ছে, ধরে নেবো এটা হয়েছে, দিয়ে দেখাবো এটা হচ্ছে। তাহলে লেট এক্স ওয়াই বিলংস টু জি such that let xy belongs to G such that x rho y holds, এটা আমরা ধরে নেব, এটা দেখাবো এবার এটা হচ্ছে। তো এটা যদি হোল্ড করে তাহলে দেন এক্স কম্পোজ ওয়াই ইনভার্স বিলংস টু এইচ, তাই এখানটায় যা দিয়েছে তাতে করে আমি তাই লিখতে পারি। দ্যাট ইজ, যেহেতু এইচটা সাবগ্রুপ তাহলে যে এলিমেন্টটা আছে, যেহেতু এইচটা সাবগ্রুপ তাহলে এই এলিমেন্টের ইনভার্সটাও এইচে থাকবে, এক্স থাকলে এক্স ইনভার্সটাও থাকবে, তাহলে এই এলিমেন্টটা আছে মানে এর ইনভার্সটাও এইচে আছে। দ্যাট ইজ এক্স কম্পোজ ওয়াই ইনভার্স, তার ইনভার্স অলসো বিলংস টু এইচ। দ্যাট ইজ ইনভার্স করলে উল্টে যাবে, ওয়াই কম্পোজ এক্স ইনভার্স, মানে অ্যাকচুয়ালি ওয়াই ইনভার্স তার ইনভার্সটা আগে চলে আসবে আর এক্স ইনভার্সটা এখানে দেবে, দিস বিলংস টু এইচ। তাহলে ওয়াই কম্পোজ এক্স ইনভার্স বিলংস টু এইচ, এখান থেকে আমি কি লিখতে পারবো, সো ওয়াই রো এক্স হোল্ডস, এক্স রো ওয়াই হোল্ড হলে যদি এটা হয় তাহলে এটা যদি পাই তাহলে এটা ঘুরিয়ে এটা লিখতে পারবো, যেটাই আমরা দেখাতে চাইছিলাম, যে এক্স রো ওয়াই হোল্ডস ইমপ্লাইজ ওয়াই রো এক্স হোল্ডস। তাহলে পরের লাইনে কি লিখবো, সো রো ইজ সিমেট্রিক। 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভের জন্য 3টে এলিমেন্ট লাগে। তাহলে লেট এক্স ওয়াই জেড বিলংস টু জি such that x রো ওয়াই অ্যান্ড ওয়াই রো জেড হোল্ড। ট্রানজিটিভে তাই হয়, এক্স রো ওয়াই অ্যান্ড ওয়াই রো জেড ধরে নিই যেটা হোল্ড করেছে, দিয়ে আমাকে দেখাতে হবে এক্স রো জেড হোল্ড। তাহলে যদি এটা হয় দেন এক্স রো ওয়াই হোল্ড মানে কি, এক্স কম্পোজ ওয়াই ইনভার্স বিলংস টু এইচ অ্যান্ড ওয়াই কম্পোজ জেড ইনভার্স বিলংস টু এইচ, এটা আমরা ধরে নিয়েছি, তাই এটা ধরে থেকে যা পেলাম তাই লিখলাম। এবার আমার টার্গেট কি, যে এক্স কম্পোজ জেড ইনভার্স বিলংস টু এইচ দেখাতে, তাহলে এক্স রো জেড এটা ট্রু হবে। তাহলে এইটা পেতে গেলে দেখো আমাদের কী করতে হবে, এটার সাথে এটা কম্পোজ করে দিতে হবে, তাহলে ওয়াই ইনভার্স ওয়াই ক্যান্সেল হয়ে গিয়ে এক্স আর জেড ইনভার্স পড়ে থাকবে। তাহলে এদের কম্পোজ যদি করি, শুধু কম্পোজ করলেই তো হবে না, সেই কম্পোজ করে যে এলিমেন্টটা সেটাও এইচে থাকতে হবে। সেটা কি এইচে থাকবে? ইয়েস, অবভিয়াসলি থাকবে, কারণ এইচ হচ্ছে একটা সাবগ্রুপ। দুটো এলিমেন্টের কম্পোজিশন তাহলে এইচের যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিশন এইচে থাকতে বাধ্য। সো এক্স কম্পোজ ওয়াই ইনভার্স কম্পোজ ওয়াই কম্পোজ জেড ইনভার্স অলসো বিলংস টু এইচ। কেন? যেহেতু এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ।
ঠিক আছে? এবার কম্পোজ করলে এটা মিলে আইডেন্টিটি হয়ে যাবে, পড়ে থাকবে এক্স কম্পোজ জেড ইনভার্স বিলংস টু এইচ, দ্যাট ইজ এক্স রো জেড হোল্ডস। তাহলে এক্স রো ওয়াই, ওয়াই রো জেড সেখান থেকে পেলাম, এই দুটো ধরে নিয়েছিলাম, দিয়ে পেলাম এক্স রো জেড হোল্ড। তাহলে এখান থেকে কি লিখবো? সো রো ইজ ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হয়ে গেল, দেয়ারফর দ্য রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে? এরপরে দেখি আমরা আমাদের লাস্ট এক্সারসাইজের যে লাস্ট অঙ্কটা। লাস্ট প্রবলেমটা হচ্ছে এর আগের প্রবলেমটার জাস্ট রিভার্স, মানে উল্টো উল্টো করে আছে আর কি। যে বলে দিয়েছে জি কম্পোজ একটা গ্রুপ আর এইচ হচ্ছে সাবসেট, সাব গ্রুপ বলেনি কিন্তু, আগেরটাই সাব গ্রুপ বলে দিয়েছিল। এখানটায় বলে আমি পুরোটা লিখিনি, বইতেই পেয়ে যাবে যে জি কম্পোজ ইজ এ গ্রুপ অ্যান্ড এইচ ইজ এ সাবসেট। রিলেশন কেমন দিয়েছে? এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ এ বি এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ ফর এ বি বিলংস টু জি। তাহলে জি থেকে দুটো এলিমেন্ট নিলাম, তাদের মধ্যে রিলেশন কখন থাকবে? যদি এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ এ হয়। সেটা আমাদের আগেরটাতেও একই রিলেশন ছিল। আগেরটাতে বলেছিল কি যে দেখাও এটা ইকুইভ্যালেন্স রিলেশন। এবার কি বলেছে? এটা ঘোষণা করে দিয়েছে দিস ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে বলছে প্রুভ দ্যাট এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজ। আগেরটা বলে দিয়েছিল সাবগ্রুপ, এইচটা জি এর সাবগ্রুপ, দেখাও এটা ইকুইভ্যালেন্স রিলেশন। এবারে উল্টো বলে দিয়েছে এটা ইকুইভ্যালেন্স রিলেশন, দেখাও এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি। ঠিক উল্টোটা। তাহলে বলে দিয়েছে যেহেতু ইকুইভ্যালেন্স রিলেশন, আচ্ছা কী করবো? যে ইকুইভ্যালেন্স রিলেশন মানে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ এরকম। তাহলে প্রথমেই সিন্স রো ইজ রিফ্লেক্সিভ দেন ফর এ বিলংস টু জি, এলিমেন্টগুলো কিন্তু জিতে, কিন্তু এ কম্পোজ বি ইনভার্স এইটা এইচে আছে, রিলেশনটা ওরকমই বলে দিয়েছে। তাহলে ফর এ বিলংস টু জি উই হ্যাভ এ কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ, এটা আমরা লিখতে পারি। দিস ইমপ্লাইজ এ কম্পোজ এ ইনভার্স মানে কি? আইডেন্টিটি বিলংস টু এইচ। তাহলে এইচ এর মধ্যে আমাদের আইডেন্টি, হ্যাঁ, তাহলে এ কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ, সেখান থেকে আমি কি লিখবো? ওটা কম্পোজ করলে আইডেন্টিটি বিলংস টু এইচ। তাহলে তাই যদি হয়, দেয়ারফর শো এইচ কম্পোজ কন্টেন্টস ইটস আইডেন্টিটি এলিমেন্ট। সিম্পল। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রপার্টি অ্যাপ্লাই করলাম, এবার আমরা সিমেট্রিক প্রপার্টি অ্যাপ্লাই করব। যে লেট এগেন এগেন রো ইজ সিমেট্রিক। তাহলে রো যদি সিমেট্রিক হয়, তাহলে দেন এ রো বি ইমপ্লাইজ বি রো এ ফর অল ফর ফর এ কমা বি বিলংস টু জি। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাবো? নাও যদি এরম লিখি যে এ রো ই ইমপ্লাইজ ই রো এ হোল্ড, দ্যাট ইজ এ রো ই, সেখান থেকে আমরা কি পাবো? এ রো ই ইনভার্স বিলংস টু এইচ, এ রো বলছি সরি, এ কম্পোজ ই ইনভার্স বিলংস টু এইচ, সেখান থেকে ইমপ্লাইজ ই কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ। এ কম্পোজ ইনভার্স বিলংস টু এইচ, সেখান থেকে ইমপ্লাই করবো এ কম্পোজ ই কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ, দ্যাট ইজ এটা কম্পোজ করলে কত হবে? এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে তাহলে প্রত্যেকটা এলিমেন্ট যার যেটা এইচে আছে তার ইনভার্সটাও এইচে আছে, এখান থেকে আমি তাই লিখতে পারবো। তাহলে সো ইচ এলিমেন্ট অফ এইচ কম্পোজ হ্যাজ ইটস ইনভার্স ইন এইচ কম্পোজ। তাহলে আইডেন্টিটি আছে, এক্ষুনি দেখালাম, ইনভার্স আছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কী করে দেখাবো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে আমাদের হেরিডিটারি প্রপার্টি। জি হচ্ছে গ্রুপ, তার মানে জি অলরেডি অ্যাসোসিয়েটিভ হয়ে আছে, তারই একটা সাবসেট এইচ, তাহলে এইচটা অ্যাসোসিয়েটিভ। সেটা আমরা আগেও এরকম লিখেছি যে সিন্স এইচ ইজ এ সাবসেট অফ জি অ্যান্ড
G is associative under composition, then so is also H. So is also H মানে তাহলে Hও হবে, তাহলে অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। আর কি পড়ে থাকলো? ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিটা আমরা কি করে দেখাবো? এখন আমাদের একটা হাতে ট্রানজিটিভ রিলেশনটা অ্যাপ্লাই করিনি এখনো, তো সেটা আমরা এবার দেখি। নাও লেট এ বি সি বিলংস টু জি such that A row B and B row C hold, ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে দ্যাট ইজ A row B inverse belongs to H and B row C inverse belongs to H, এরকম লিখতে পারবো। আচ্ছা, তারপরে আচ্ছা এটা আমাদের দেখো ক্লোজার দেখাতে হবে, তার মানে এলিমেন্টগুলো H থেকে নিয়েছি, এ আর বি এইচ থেকে নিয়েছি, তাহলে দেখাবো এ কম্পোজ বি বিলংস টু এইচ, বা এ আর সি এইচ থেকে নিয়েছি, তাহলে দেখাবো এ কম্পোজ সি বিলংস টু এইচ। তাহলে এলিমেন্টগুলো কিন্তু এইচ থেকে নিতে হবে, ঠিক আছে? তাহলে নাও এইচ আছে মানে অবভিয়াসলি জিতেও আছে, কারণ এইচ ইজ এ সাবসেট অফ জি। তাহলে দিস বিলংস টু এইচ সাজ দ্যাট এ রো বি অ্যান্ড বি রো সি হোল্ডস, দ্যাট মিনস এটা হোল্ডস বাই ইউজিং ট্রানজিটিভ ইয়ে। তাহলে এটা হোল্ডস হলে এটা হলো। এবার আমি ট্রানজিটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি। তাহলে সিন্স এটা ধরে নিয়েছি হোল্ড, তাহলে এটা পেলাম। এবার সিন্স রো ইজ ট্রানজিটিভ দেন এ রো সি হোল্ডস। আচ্ছা এটাকে একটু দাঁড়াও, আর একটু সহজ করে বোঝার মতন করে লিখি। লেট এ বি সি বিলংস টু এইচ such that A row B and B row C hold implies A row C holds, মানে ট্রানজিটিভ আমি ধরে নিলাম যে এ বি সি বিলংস টু এইচ এবং রো ইজ ট্রানজিটিভ, তাহলে কি লিখতে পারবো? such that A row B and B row C hold implies this hold, ব্র্যাকেটে লিখে দেবো since row is transitive. This implies এটা হোল্ড করলে কি হবে যে A compose B inverse belongs to H and B compose C inverse belongs to H implies A compose C inverse belongs to H. That means আমরা যদি এই দুটোকে এবার একসাথে কম্পোজ করি সেটা এইচে থাকবে কিনা কিন্তু বলা যাবে না, কারণ এইচটা এখনো সাবগ্রুপ আমরা প্রমাণ করতে পারিনি। মানে আমি বলতে চাইছি এদের কম্পোজ করলে আবার এইচেই আছে সেটা কিন্তু আমরা এখনই বলতে পারবো না, তাই নয় বলতে, কারণ আমি তো ওইটাই দেখাতে চাইছি যে এইচ থেকে দুটো এলিমেন্ট যদি নিই তার কম্পোজিশনটা এখানে আছে, তাহলে এদের কম্পোজ যে আবার এইচে আছে তা কিন্তু বলতে পারবো না। কিন্তু দেখো ঘটনাটা তাই ঘটছে যে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এদের যদি আমি কম্পোজ করি বি ইনভার্স চলে গিয়ে পড়ে থাকবে এস ইনভার্স, সেটা এইচে আছে। তাহলে এইচে দুটো এলিমেন্ট তাদের কম্পোজ যদি করি আবার এইচেই আছে, সেটা আমি এখান থেকে বলতে পারছি, যেটা আমি দেখাতে চাইছি, ঠিক আছে? সুতরাং এখান থেকে আমি বলতে পারবো যে দিস দিস সেজ দ্যাট এটাকে যদি আরেকটু ভালো করে লিখি, this implies A compose B inverse belongs to H and B compose C inverse belongs to H implies এটাকে আমি A compose B inverse compose B compose C inverse belongs to H লিখে দিলাম, কারণ এটা মানে তো এটা, তার মানে কি দুটো এলিমেন্ট নিয়েছি H থেকে, তাদের কম্পোজিশনটাও H আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি সো H is closed under কম্পোজিশন। তাহলে আইডেন্টিটি, ইনভার্স, অ্যাসোসিয়েটিভ, ক্লোজার প্রপার্টি তিনটে হয়ে গেল। হেন্স এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ। ক্লিয়ার? আচ্ছা এক্সারসাইজ মোটামুটি আমাদের এতদূর পর্যন্ত থাকলো। নেক্সট আমরা আছে সম্ভবত টপিকে সাইক্লিক গ্রুপ, এরপরে আমরা সাইক্লিক গ্রুপ শুরু করব।